তো আজকে আমরা আলোচনা করব কি মাইটোসিসের পর্যায়সমূহ। তো আমরা কোষ চক্রের মধ্যে কি পড়ছি? মাইটোসিস। আচ্ছা, মাইটোসিস একটা কি? কোষ বিভাজন। একটা কোষ যখন বিভাজিত হয় তখন মূলত কয়টা জিনিস বিভাজিত হয়? দুইটা। কি কি? নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলি? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস। এগুলো আমরা আগের ক্লাসে পড়ছি না, যখন কোষচক্র পড়ছি। তো আমি যদি কোষচক্রটা একটু শর্টে 1 মিনিটে আবার রিপিট করি, কোষচক্র বা সেল সাইকেল। এই যে এটা একটা কোষ আমরা ধরে নিলাম। এই কোষের 100%-এর মধ্যে সেই বিভাজনের মধ্যে কত পার্সেন্ট সময় কাটায়? 5 থেকে 10%। তাহলে এই যে এই 5 থেকে 10% হচ্ছে তার বিভাজনের, আমরা একটু বড় করে দেখাইলাম আর কি, বিভাজনের পার্ট। তো বিভাজনের এই পার্টকে আমরা কি বলতেছিলাম? এমফিস বা মাইটোসিস দশা বা যাই হোক। আর এই যে এই টোটাল পর্যায়ে সে বিভাজিত হওয়ার জন্য প্রস্তুতি নেয়। এই প্রস্তুতির ধাপটাকে আমরা কি বলতেছিলাম? ইন্টারফেস। ইন্টারফেসে টাইম নিতেছিল 90 থেকে 95%। এই ইন্টারফেসের কয়টা ধাপ ছিল? 3টা। ইন্টারফেসের প্রথম ধাপের নাম কি ছিল বলেন তো? G1 বা গ্যাপ 1, প্রথম বিরতি। তারপরে পরের ধাপের নাম কি ছিল বলেন তো? এস ফেজ। এসে কি করছিল? ডিএনএ সিনথেসিস করছিল বা ডিএনএ রেপ্লিকেশন করছিল। মনে আছে আপনাদের? এটা মেডিকেলে আসছিল যে কোষচক্রের কোন ধাপে ডিএনএ রেপ্লিকেশন ঘটে, কোন ধাপে? এস ধাপে। তারপর একটা কি? G2 বা গ্যাপ 2। তো গ্যাপ 2-র পর বিভাজন দশা শুরু হয় না? আচ্ছা, তো বিভাজনের মূলত কয়টা কাহিনী ঘটে বলেন তো? 2টা কাহিনী। আমরা কিছুক্ষণ আগেই বলছি, নিউক্লিয়াস বিভাজিত হয়, নয়তো সাইটোপ্লাজম বিভাজিত হয়। তো এই যে সাইটোপ্লাজম যে বিভাজিত হইতেছে এটা একটা প্রক্রিয়া। সিস কোনো শব্দের শেষে থাকলে, সিস মানে কি? প্রক্রিয়া। সাইটো বলতে এখানে কাকে বোঝাইতেছে? সাইটোপ্লাজম। কাইনেসিস, কাইনেটিক এনার্জি, গতিশক্তি। তাহলে যে গতিশক্তি দিয়ে বিভাজনের প্রক্রিয়া সাইটোকাইনেসিস। তাহলে সাইটোপ্লাজমে এখানে বিভাজিত হইতেছে এইটুকু কি? সাইটোকাইনেসিস। আর এই যে এইখানে তো নিউক্লিয়াস বিভাজিত হইতেছে, এটা দেখাইতেছে, তাই না? তাহলে নিউক্লিয়াস যে বিভাজিত হইতেছে, ক্যারিও মানে কি? নিউক্লিয়াস। সিস মানে প্রক্রিয়া। এই যে কাইনেসিস, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি দিয়ে বিভাজিত হওয়ার প্রক্রিয়া। তাহলে নিউক্লিয়াসের বিভাজন মানে কি? ক্যারিওকাইনেসিস। তাহলে এইটুকুকে আমরা কি লিখব? ক্যারিওকাইনেসিস। কি লিখব? ক্যারিওকাইনেসিস। এখন এই নিউক্লিয়াস বিভাজিত হয় 5টা ধাপে। কয়টা ধাপে? অ্যাকচুয়ালি মডার্ন সায়েন্স অনুযায়ী 4টা ধাপে। কয়টা ধাপে? 4টা। কিন্তু আপনাদের বাংলাদেশে, আমারও বাংলাদেশে, তো এটাকে অ্যাকচুয়ালি 5টা ধাপে বলা হয়েছে। কয়টা ধাপে বলা হয়েছে? 5টা। ফেজ মানে কি? দশা। মেটা মানে মধ্যে। তাহলে এই যে মধ্যের যে দশা, একদম আমরা ধরে নিলাম এই মধ্যের দশাটাকে বলা হয় মেটাফেজ। মেটা মানে কি? মধ্যে। আচ্ছা, আমরা একটু সুন্দর করে আঁকি। আমরা ধরে নিলাম এই যে এটা হচ্ছে আমাদের মধ্যের দশা। তাহলে এই মধ্যের দশাটাকে বলা হবে মেটাফেজ। মেটাফেজ। প্রো মানে কি? আগে। তাহলে মেটাফেজের আগের দশার নাম কি হবে? প্রোমেটাফেজ। প্রো মানে আদি, মেটা মানে মধ্যে, তাহলে মধ্যের দশা মেটাফেজ। তাহলে মেটাফেজের আগেরটা প্রোমেটাফেজ। তাহলে এই দশার নাম কি? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ। তাহলে একদম আগের দশা প্রো, একদম আদি। তাহলে সেই দশার নাম কি? প্রোফেজ। সেই দশার নাম প্রোফেজ। তাহলে এই যে এই দশাটা কি? প্রোফেজ। এই দশাটা কি? প্রোফেজ। প্রোফেজ। ঠিক আছে? তাহলে টেল মানে কি? লেজ। তাহলে লেজ শেষে থাকে না? তাহলে শেষের যে দশা তার নাম কি? টেলোফেজ। তাহলে এই যে এখানে যে দশাটা আছে শেষে একদম, সেটা হচ্ছে টেলোফেজ। কোনো কিছু ওই যে আমরা গত ক্লাসে বলছিলাম না, একদম শেষ হওয়ার মানে শেষ হয়ে যাবে, তখন আমরা একটা কাজের গতি বাড়ায় দিয়ে তাড়াতাড়ি শেষ করতে চাই, এটাকে স্পিড আপ করি। এটা গতি পর্যায়ে। অ্যানাবাসের গতি অনেক বেশি না? তো আমরা ওটা দিয়ে মনে রাখবো। তো এই ফেজের নাম কি ফেজ? শেষেরটার নাম অ্যানাফেজ। কি ফেজ? অ্যানাফেজ।
তাহলে এভাবে আমরা কয়টা ফেজ পাইলাম? 5টা ফেজ। তো আমরা মেইনলি এখন আমরা যে বলি মাইটোসিসের ধাপ 5টা, অ্যাকচুয়ালি মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজনের ধাপ 5টা। মাইটোসিসের ধাপ 5টা এভাবে বলা উচিত না, এভাবে বললে খুবই গুনাহ হবে, খুবই পাপ হবে। অনেকে না বুঝে বলে ফেলে, তারা দিনের পথে নাই এই কারণে বলে ফেলে, ঠিক আছে? কিন্তু আপনারা এখন বুঝেন, জানেন, যেহেতু আপনারা বুঝেন জানেন, সেহেতু আপনারা কি বলবেন? মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজনের বা ক্যারিওকাইনেসিসের ধাপ 5টা। মনে থাকবে না? এইভাবে বলা যাবে না। আচ্ছা, তো দেখেন এই যে স্টেজ অফ মাইটোসিস, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মানে স্ট্যান্ডার্ড সায়েন্স অনুযায়ী 4টা। কী কী চেঞ্জ করতেছে এখানে অ্যানিমেশনের মাধ্যমে বা গিফের মাধ্যমে দেখানো হয়েছে। আসেন আমরা প্রক্রিয়াগুলো আগে পড়ি, পড়া শেষ করে তারপর না হয় আমরা বোঝার চেষ্টা করব কোথায় কি বলছে। তাহলে একদম এই যে এই পেজের মধ্যে যা লিখছে, হ্যাঁ, এই পেজের মধ্যে যা লিখছে আমরা তাই দেখে ফেলি। কী কী লিখছে? আমরা পেজের মধ্যে যা লিখছে আমরা ওই অনুযায়ী কথাবার্তা বলবো, বুঝছেন? আমরা অন্য কোনো কথাবার্তা বলবো না। তাহলে পেজের মধ্যে যেটা লিখছে আমরা ওইটাই বলবো। তো দেখি আমরা পেজের মধ্যে কী কী লিখছে, কী কী বলছে তারা। আমরা ওই সাইট থেকে জিনিসপত্র নিয়ে আসি। আচ্ছা, দেখেন তো ছবির মধ্যে এখানে এটা কি দেখাইছে? ইন্টারফেস। তো ইন্টারফেস একটা কোষের স্বাভাবিক অবস্থা। সে ইন্টারফেস মানে কি? প্রস্তুতি দশা। সে প্রস্তুতি নিতেছে কিভাবে কোষটা বিভাজিত হবে। তো ইন্টারফেসে কি আছে দেখেন তো ছবির মধ্যে দেখাইতেছে নিউক্লিওলাস আছে, তারপরে কি আছে? নিউক্লিয়ার এনভেলপ আছে, আর কি আছে? ক্রোমাটিন বস্তু আছে। এই 3টা বস্তু আছে না? তাহলে আসেন আমরা এই ছবিটা আঁকার চেষ্টা করি। আমরা তারা যেভাবে বলছে এই ছবিটা আঁকার চেষ্টা করব। আমরা একটু স্টোরি মোডে পড়বো, মেসেঞ্জারের স্টোরি মোডে। মানে এটার পরে একটা স্টোরি চাপ দিলে আরেকটা স্টোরি আসে না, আর একটা স্টোরি আসে না, মানে একটা করে লাইন পড়বো। এই লাইনটা চেঞ্জ হওয়ার পর কী করবে? আপনাদের কি পরীক্ষা কালকে? তাহলে বসে আছেন কেন? ভিডিও দেখে নিন, বাসায় যান। আর যদি ক্লাস করতে চান করতে পারেন। তাহলে আমরা ছবিটা আঁকি। তাহলে এটা একটা কোষ, হ্যাঁ, ওকে ফাইন। এখন এই কোষের স্বাভাবিক অবস্থায় দেখেন কোষটা জীবিত না? জীবিত থাকলে তার মধ্যে তরল আছে। প্লাজম মানে কি? তরল। তাহলে এই কোষের যে তরল, সাইটো মানে কোষ, প্লাজম মানে তরল, তাহলে সেই তরলের নাম কি? সাইটোপ্লাজম। আপনারা আমার সাথে চেঞ্জ করবেন, এই যে সাইটোপ্লাজম, এটা তো আপনারা পারতেন, তাহলে আনসার দিবেন। আচ্ছা, তারপর যেহেতু এটা একটা কোষ, নিউক্লিয়াস আছে, তাহলে নিউক্লিয়াসটাও তো জীবিত, তাহলে নিউক্লিয়াসের একটা তরল লাগবে না? প্লাজম মানে কি? তরল বা ফ্লুইড। তাহলে সাইটো মানে কোষ, তাহলে কোষের তরল সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের তরল কি হবে? তাহলে নিউক্লিয়াসের তরল হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের তরল কি? নিউক্লিওপ্লাজম। এখন তরলকে আটকে রাখার জন্য একটা কি লাগবে? পর্দা। পর্দা মানে কি? মেমব্রেন। তাহলে নিউক্লিয়াসের যে মেমব্রেন তার নাম কি মেমব্রেন? নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে এই নিউক্লিওপ্লাজমকে আটকানোর জন্য আমরা এখানে কি দিলাম? নিউক্লিয়ার মেমব্রেন দিলাম। কি দিলাম? নিউক্লিয়ার মেমব্রেন। এখানে গোলাকার একটা বস্তু আছে, সেই গোলাকার বস্তুটার নাম হচ্ছে নিউক্লিওলাস। গোলাকার বস্তুটার নাম কি? নিউক্লিওলাস। নিউক্লিওলাস, ঠিক আছে। আর এই যে এটা কি? এই নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা, এনভেলপ। এনভেলপ শব্দের মানে কি বলতে পারেন? খাম। সুতরাং খামের ভিতরে আমরা কি রাখি? চিঠি রাখি বা মূল্যবান বস্তু রাখি। তাহলে এই আবরণটা এখানে এনভেলপ বা খামের মতো কাজ করতেছে না? ভিতরের সব কিছুকে আটকে রাখতেছে না? বোঝার চেষ্টা করেন, ফুল ফোকাস এই দিকে দেন। এটা বুঝলে আপনার কাছে খুব ইজি লাগবে। দেখেন, তাহলে এই নিউক্লিয়ার মেমব্রেনকে আমরা নিউক্লিয়ার এনভেলপও বলতে পারি। তাহলে আমরা বললাম এটা নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে। আচ্ছা,
এখন এই নিউক্লিয়াসের মধ্যে কিছু সুতা থাকে, কি থাকে? সুতা থাকে। টিন শব্দের মানে হচ্ছে থ্রেড বা সুতা। এই সুতাগুলো রং ধারণ করতে পারে। গুগল ক্রোমের লোগো দেখছেন? গুগল ক্রোমের লোগোর মধ্যে অনেক রং না? তাহলে ক্রোম মানে হচ্ছে রং, ক্রোম মানে কি? রং। আর টিন মানে হচ্ছে সুতা। তাহলে যে সুতাগুলো রং ধারণ করতে পারে তার নাম কি হবে? ক্রোমাটিন। তার নাম কি হবে? ক্রোমাটিন। তাহলে এই যে এখানে যে সুতাগুলো থাকবে সেই সুতাগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন। সেই সুতাগুলোর নাম কি? ক্রোমাটিন। তাহলে এটা কোন দশার চিত্র? ইন্টারফেজের। কোন দশার চিত্র? ইন্টারফেস। আচ্ছা, আমি কি কোনোভাবে এই ছবিটার চেয়ে খারাপ আঁকছি? আমি চাইলে কিন্তু ভালো আঁকতে পারি। আচ্ছা দেখেন, একটা ব্যাপার বলি। এই যে প্লাজম মানে তরল, তাহলে কোষের তরল, সাইটো মানে কোষ, প্লাজম মানে তরল, কোষের তরল। নিউক্লিয়াসের তরল মানে কি? নিউক্লিওপ্লাজম। এটাই তো। তাহলে নিউক্লিয়াসের তরলকে আটকানোর জন্য আমরা একটা মেমব্রেন দিছিলাম, তার নাম নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে সেলের তরলের নাম কি? সাইটোপ্লাজম। তাহলে তাকে আটকানোর জন্য একটা মেমব্রেন দিতে হবে না? তার নাম কি হবে? সেল মেমব্রেন। তাহলে এই যে এখানে একটা সেল মেমব্রেন হবে, যার কারণে আবরণ কয়টা হবে? তাহলে অনেকে একটা আবরণ দিয়ে ছবি এঁকে ফেলেন। তো যারা একটা আবরণ দিয়ে ছবি এঁকে ফেলেন তাদেরকে কি নাম্বার দিবে? তখন আপনারা এসে বলেন আমি না কলেজের স্যারের কাছে প্রাইভেট পড়ি না, এই কারণে নাম্বার দিছে না। কথাটা মোটেও এটা না। আপনারা ঠিকমতো আঁকেন নাই, ঠিকমতো লেখেন নাই, এই কারণে নাম্বার পান নাই। তাহলে এইসব ছোটো ছোটো বিষয় অবশ্যই কী রাখবেন? খেয়াল রাখবেন। বোঝা গেল? ওকে। তাহলে ইন্টারফেসে তো এইটুকুই ছিল। তাহলে ইন্টারফেস শেষ হয়ে গেলে, ইন্টারফেস যখন শেষ হবে, ইন্টারফেস যখন শেষ হবে মানে G2 তে এসে ইন্টারফেস শেষ হবে না? তাহলে ইন্টারফেস শেষ হলে কি শুরু হবে? প্রোফেস। তাহলে প্রোফেসের প্রথম লাইনটা কি বলেন তো? আমরা একটা জিনিস পড়ছিলাম যে এটা সবচেয়ে কি পর্যায়ে? দীর্ঘস্থায়ী পর্যায়ে। আচ্ছা থাকুক দীর্ঘস্থায়ী পর্যায়ে, এটা আমাদের দেখার বিষয় না আপাতত। প্রথমে এখানে কি হয়? জলবিয়োজন হয় বা ডিহাইড্রেশন হয়। মানে একটা জায়গায় পানি আছে, পানি এখান থেকে বিয়োজন হয়। বোঝার চেষ্টা করেন, পানি এখান থেকে বের হয়ে যেতেছে। এখন আরেকটা লিখছে, এখানে কি হইতে থাকে? নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। তাহলে এই যে ছবিটার দিকে তাকান, এটা তো ইন্টারফেস। ইন্টারফেসের পরে শুরু হবে কি? প্রোফেস, তাই না? তাহলে প্রোফেসের প্রথম লাইন কি বলছে? জলবিয়োজন। কি বলছে? মানে পানি যা ছিল এটা বের হয়ে যেতেছে। তাহলে পানি যদি এটা বের হয়ে যায়, এবং তাহলে এই ছবি থেকে বের হবে না অ্যাকচুয়ালি? এই ছবি থেকে অ্যাকচুয়ালি বের হবে না? তাহলে এই যে এটা তো পানি, এই যে নিউক্লিওলাসটা কি? পানি। এখন এই পানিকে আটকানোর জন্য বা জলকে আটকানোর জন্য আমরা একটা কি দিছিলাম? মেমব্রেন। তাহলে এই মেমব্রেন থাকলে কি পানি বের হইতে পারবে? তাহলে পানি বের হওয়ার জন্য মেমব্রেনকে কি করতে হবে? বিলুপ্ত করতে হবে। তাহলে এই যে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয় কোন পর্যায়ে? প্রোফেজে। বোঝা গেল? তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয় কোন পর্যায়ে? কেন শুরু হয়? জল বিয়োজন করার জন্য। তাহলে আমরা যদি ছবিটা আঁকি এখন, তাহলে প্রথমে অ্যাকচুয়ালি অবশ্যই দুইটা কি দিতে হবে? আবরণ। যাদের যাইতে হবে তারা চলে যান, ঠিক আছে? তাহলে না দেখেন, এখন এই আবরণ তো এখানে থাকবে না। এই আবরণ যদি না থাকে, মানে আবরণ মানে থাকবে না বলতে আবরণ বিলুপ্ত হতে শুরু করবে, কিন্তু পুরোপুরি যে বিলুপ্ত, কেউ কেউ বলে যে প্রোফেজেই পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। কিন্তু আমি তো আপনাদের বই আঁকানোর সময় দেখাইলাম প্রোফেজের মধ্যে কি বলছে? বিলুপ্তি ঘটতে থাকে। তারপর মেটাফেজের মধ্যে কি প্রোমেটাফেজে কি বলছে? বিলুপ্তি ঘটে। তারপর মেটাফেজে কি বলছে? সম্পূর্ণ বিলুপ্ত ঘটে। তার মানে আবুল হাসান স্যারের কথা অনুযায়ী প্রোফেজের মধ্যে পুরোপুরি বিলুপ্তি হবে না, শুরু হবে মাত্র। কিন্তু অ্যাকচুয়াল সত্য হচ্ছে মডার্ন সায়েন্সের বা আধুনিক বিজ্ঞানীরা বলে যে প্রোফেজের মধ্যে কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। কিন্তু আমাদের বই অনুযায়ী চলতে হবে। তাহলে আমাদের বই অনুযায়ী বিলুপ্ত হওয়া শুরু হয় কোথায়?
বিলুপ্তি ঘটতে থাকে, মানে বিলুপ্তি ঘটতে থাকে। তাহলে ছবিটা কেমন হবে এখন? অবশ্যই আবরণ আগের মতো থাকবে না। আগে যেমন ধরেন এরকম সুন্দর আবরণ ছিল, এরকম আবরণ থাকবে? থাকবে না। তাহলে আবরণ বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আবরণ বিলুপ্ত হইল, বিলুপ্ত হইল, বিলুপ্ত হইল, মানে বিলুপ্তি ঘটতে শুরু করে। তাহলে ভাঙ্গাচোরা একটা আবরণ এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে চিন্তা করেন, এই নিউক্লিয়াসের পানি বা নিউক্লিওপ্লাজম যদি এখান থেকে বের হয়ে যায়, তাহলে সে কার পানির সাথে গিয়ে মিলবে? কোষের তরল বা সাইটোপ্লাজমের পানির সাথে মিলে দেবে না? তাহলে দুইটা পানি মিলেমিশে একদম একাকার, বন্যা হয়ে যেতেছে। আপনাদের এমন মাথায় চিন্তা করার কথা না, এত গভীরে আমরা না যাই। আমরা শুধু চিন্তা করি এখান থেকে পানি বের হয়ে গেছে। তাহলে পানি যদি বের হয়ে যায়, তাহলে এই যে ক্রোমাটিন সুতাগুলো যেগুলো ছিল, আচ্ছা এই যে ক্রোমাটিনের যে সুতাগুলো ছিল এখানে দেখেন, এই যে ক্রোমাটিনের যে সুতাগুলো ছিল দেখতেছেন, এই সুতাগুলো কি ধারণ করে? রং ধারণ করে। ধরেন এটা একটা সুতা, এটা একটা রঙের ডিব্বা। তাহলে আপনি যদি রঙের ডিব্বার মধ্যে বসে তরল আছে, পানি আছে, রংটা পানির মধ্যে গোলা হয়েছে, এই সুতাটা যদি রঙের ডিব্বার মধ্যে দেন, চুবাইলেন, আবার তুললেন, সুতাকে আগের থেকে ফুলে যাবে না? কেন ফুলে যাবে? রং ধরছে, মানে আপনাদের লজিক তো এটাই বলে, তাই না? এখন ধরেন এটাকে আপনি চরমভাবে কচলাইলেন, কচলানোর পরে যে রং বা পানিটা সে ধরে রাখছিল, পানিটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। আপনার মনে হবে যে আসলে চিকন হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু আসলে এমন না। ব্যাপারটা কেমন আমরা বলি, এই ক্রোমোজোম, মানে এখন তো ক্রোমোজোম না, এখন সে কি? ক্রোমাটিন। যখন সে পানি বের হয়ে যায় তখন তো সুতা এরকম সুতার মতো থাকে না। পানি যখন আস্তে আস্তে বের হতে থাকে তখন ক্রোমাটিনগুলা মানে একটা মানে হাঁসফাঁস অবস্থা, দম ছাড়ি ছাড়ি বাঁচি অবস্থা, মানে পানি বের হয়ে যেতেছে, কি করব আমি এখন, কি করব? এইভাবে এরকম করতে করতে আইসা সে এরকম ধরনের একটা আকৃতি বানায় ফেলে। তাহলে ক্রোমাটিনগুলা যখন ধরেন এই যে এরকম একটা আকৃতি বানায়, ক্রোমাটিন সুতাগুলা যখন এরকম একটা আকৃতি বানায়, তখন সেটাকে আমরা কি বলতাম মনে করে দেখেন তো? ক্রোমোজোম। কি বলতাম? ক্রোমোজোম। কি বলতাম? তাহলে মানে ক্রোমাটিন সুতাগুলা পেঁচায় কি বানায়? ক্রোমোজোম বানায়। সোম শব্দটা আসছে সোমা থেকে, সোমাটিক সেল মানে দেহ, আর ক্রোম মানে রং, তাহলে যে দেহ রং ধারণ করে তার নাম হচ্ছে ক্রোমোজোম। এবং এইখানে একটা পার্ট আছে যে রং ধারণ করে না, অরঞ্জিত অঞ্চল। পুরাটাই তো রঞ্জিত অঞ্চল, মানে রং ধারণ করে। পুরাটাই কি অঞ্চল? রঞ্জিত অঞ্চল বা রং ধারণ করে। একটা পার্ট আছে যে রং ধারণ করে না, অরঞ্জিত অঞ্চল। তাকে আমরা কি বলতেছিলাম মনে করেন তো? সেন্ট্রোমিয়ার। কি বলতেছিলাম? সেন্ট্রোমিয়ার। এখন কথা হচ্ছে দেখেন, বোঝার চেষ্টা করেন। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? আমাদের প্রোফেজে একটু সময় লাগবে, কারণ এটা কি পর্যায়ে? দীর্ঘস্থায়ী পর্যায়ে। বাকিগুলা তো ক্ষণস্থায়ী, স্বল্পস্থায়ী, আমাদের তো পরে সময় লাগবে না। আমরা জাস্ট আগে গল্পের স্টোরিটা বিল্ড করতেছি। স্টোরিটা যখন বিল্ড হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে, তখন ওয়াও একটা ফিলিংস হবে। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম দেখেন, তাহলে আমরা মানে ক্রোমাটিনটা এখন কিসে পরিণত হয়ে গেছে? ক্রোমোজোমে। এখন ধরেন আগে সুতাটা কি ছিল? আগে দেখেন একটা সুতা ছিল এরকম লম্বা, ঠিক আছে? ক্রোমোজোম হয়ে যাওয়াতে এই সুতাটা কি লম্বা হয়েছে না কি হয়েছে? খাটো হয়েছে। তাহলে এই কথার সাথে মিলে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে কি হয়? খাটো হয়, মোটা হয়। একটা জিনিস এমন, মানে যত লম্বাই থাকুক, ধরেন যত লম্বাই থাকুক কিন্তু চিকন, তাহলে তারে দেখা যাবে। আর একটা জিনিস ধরেন খাটো কিন্তু মোটা, এরকম না, হেলদি, মোটা না বলি, পরে বলবে রেসিস্ট। ধরেন সে একটু, তার উচ্চতা কম এবং সে একটু হেলদি, তাহলে এই চিকন লম্বাকে দেখা যাবে নাকি তাকে দেখা যাবে? তাকে দেখা যাবে। তাহলে স্বভাবতই খাটো মোটা হয় এবং স্পষ্ট থেকে স্পষ্ট দেখা যায়। তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার? এরপরে কি বলছে? নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। আমরা তো আগেই বলছি ঘটতে থাকে।
তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে দেখেন এই যে ছবিটা তারা যেরকম বানাইছে, ইন্টারফেস যেরকম ছিল, ইন্টারফেস মানে এমনই আছে আমাদের, আমরা যে ছবিটা আঁকলাম এমনই আছে, তাই না? কিন্তু তারপরে বলছে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি করতে থাকে, এনভেলপের তো বিলুপ্তি ঘটছে, কিন্তু এখানে সাথে কে আছে আবার এটা বলেন তো? নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসেরও কি বিলুপ্তি ঘটতে থাকে, তার মানে পুরোপুরি বিলুপ্ত হয় নাই, অল্প একটু নিউক্লিওলাস কি আছে এখনো, বিলুপ্তি ঘটতে থাকে কিন্তু পুরোপুরি এখনো বিলুপ্তি হয় নাই। তাহলে এই ছবির মধ্যে আমরা কি কি পাইলাম? নিউক্লিওলাস পাইলাম, তারাও যেমন দেখাইছে এই যে নিউক্লিওলাস প্রোফেজও আছে। তারপরে আমরা বলেন তো এই সুতার নাম কি ছিল? কিন্তু আমরা কি এখানে ক্রোমাটিন পাইছি? কি পাইছি? ক্রোমোজোম। তাহলে আমরা অবশ্যই দেখাবো এখানে আমরা কি পাইছি? ক্রোমোজোম পাইছি। কি পাইছি? ক্রোমোজোম। তারপর বলেন তো, আচ্ছা এই যে বাইরের আবরণটা কি? কোষ প্রাচীর। পরেরটা কি? কোষ ঝিল্লি। এটা তো দুইটা কোষের মধ্যে আছে, এটা আমরা তো বলছি এখানে। এই যে বাইরের আবরণটা কি? সেল ওয়াল। এটা যদি একটা বাড়ি হয়, কোষ যদি একটা বাড়ি হয়, বাড়ির বাইরে কি থাকে? তার ওয়াল। তাহলে সেল, সেলের বাইরে কি থাকবে? সেলের ওয়াল বা কোষ প্রাচীর। আপনারা বাংলা দিয়ে লিখবেন সব, অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি না। তারপরে দ্বিতীয় আবরণটা কি? কোষ ঝিল্লি, সেল মেমব্রেন। বলছিলাম না তরল আটকানোর জন্য কি লাগে? মেমব্রেন বা পর্দা। তাহলে পরেরটা সেল মেমব্রেন। বুঝতে পারতেছি আমরা? আচ্ছা, আমি তো এখানে দুইটা ক্রোমোজোম দেখাইছি মাত্র, আপনারা আরও কয়েকটা ক্রোমোজোম দেখাই দিবেন, এত কিপটা হবেন না। হ্যাঁ, তাহলে আরও কয়েকটা ক্রোমোজোম দেখাই দিবেন। ঠিক আছে, আল্লাহ আমাকে আরও দানশীল হওয়ার মতো সামর্থ্য দান করুক। সবাই বলেন আমিন। আচ্ছা, তাহলে এটুকু ক্লিয়ার সবাই? তারপরে কি বলছে তারা? আচ্ছা, সিডিকে কর্তৃক প্রোটিনের আচ্ছা, এই যে ক্রোমোজোমের সংকোচনটা হয়, এই ক্রোমোজোমের সংকোচনটা কেন আসলে হয়? আমরা আগের দিন বলছিলাম সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সে কি যোগ করে মনে আছে? বলছিলাম ফসফেট যোগ করে। এডিশন মানে কি? যোগ করা। তাহলে ফসফেট যোগ মানে কি? ফসফো মানে এডিশনের কি আছে? শন। তাহলে ফসফেট যোগ করা মানে কি? ফসফোরাইলেশন। তো ওই যে এই ফসফোরাইলেশনের ফলে আলটিমেটলি এইসব সংকোচনগুলো ঘটে, এগুলো আমরা আগের ক্লাসে পড়ছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে দেখেন একটা কথা বলছি, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে অনুদৈর্ঘ্যে দুটি সূত্রে বিভক্ত থাকে। প্রতিটি সূত্রকে কি বলে? ক্রোমাটিড। চমৎকার একটা কথা। এই প্রোফেজ আমিও বুঝি নাই আসলেই, কে বলছে বুঝি নাই? আমিও বুঝি নাই, আসলে আমরা বোঝার চেষ্টা করি। প্রোফেজ পর্যায়ে প্রতিটা ক্রোমোজোম, তাহলে এই যে প্রোফেজ এটা একটা ক্রোমোজোম না? তাহলে একটা ক্রোমোজোমকে যদি আমরা জুম করি আসলে, তাহলে আসেন এই ক্রোমোজোমটাকে আমরা এখন জুম করি। ওই ক্রোমোজোমটাকে আমরা এখন কি করলাম? জুম করলাম। জুম করলে ক্রোমোজোমটা এমন হবে না? এমন হবে না? আচ্ছা, তো কি বলতেছে? সেন্ট্রোমিয়ার ব্যতীত। কি ব্যতীত? সেন্ট্রোমিয়ার মানে কি? অরঞ্জিত অঞ্চল। এটা সেন্ট্রোমিয়ার না? তাহলে এই সেন্ট্রোমিয়ারটা কি বাদ দিয়ে, সেন্ট্রোমিয়ার না, কিভাবে বিভক্ত করতে বলছে? লম্বালম্বিভাবে অনুদৈর্ঘ্য বরাবর। তাহলে এই যে লম্বা, এই সেন্ট্রোমিয়ার না, এইটুকু ভাগ করলাম, অনুদৈর্ঘ্য তো বোঝেন, লম্ব। আর এটা কি? অনুপ্রস্থ। সেন্ট্রোমিয়ার না দিয়া, বাদ দিয়া, এই যে এখানে ভাগ করলাম। তাহলে ভাগ করার পরে দুইটা সূত্রক হয়। কয়টা সূত্রক হয়? তাহলে এই যে এইটা এইটা এক পাশে সূত্রক, তাহলে আমরা ভাগ করে ফেলছি। তো ভাগ করে ফেললে এই যে এটা একটা সূত্রক, এটা আর একটা সূত্রক, এটা একটা সূত্রক, এটা আর একটা সূত্রক। তো এদেরকে আমরা কি বলতেছি? এই প্রত্যেকটা সূত্রককে আমরা কি বলতেছি? ক্রোমাটিড। তাহলে এগুলোকে আমরা কি বলতেছি? ক্রোমাটিড। কি বলতেছি? ক্রোমাটিড। তারপর কি বলতেছে? ক্রোমোজোমগুলা প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিডে বিভক্ত হলেও, আচ্ছা এই যে ক্রোমোজোমগুলা, মানে এই যে ক্রোমোজোমগুলা আমরা তো প্রোফেজ দশা পড়তেছি, তাই না? প্রোফেজে ক্রোমাটিডে বিভক্ত হয়ে গেছেন অলরেডি। বিভক্ত হইলেও
আলোক আণুবীক্ষণ যন্ত্রে অবিভক্ত মনে হয়, মানে আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপেও দেখতে চাই কি মনে হয়, তার মানে পুরাপুরি এখানে বিভক্ত হয়ে ওঠে নাই। দেখেন কতবার কথা পাল্টায় আল্লাহ। এ পর্যায়ে কি হয়, স্পিন্ডল তন্ত্র সৃষ্টির মানে হচ্ছে সূচনা ঘটে। স্পিন্ডল হচ্ছে একটা আকৃতি, স্পিন্ডল একটা আকৃতি। দেখেন কিরকম আকৃতি আমরা বলি, স্পিন্ডল। স্পিন্ডলটাকে বলা হয় মাকো আকৃতি। কি আকৃতি? এই আকৃতিটা হচ্ছে এমন, এটা কি আকৃতি? মাকো আকৃতি। এই আকৃতিটাকে কি আকৃতি বলা হয়? মাকো আকৃতি। তাহলে ধরেন এটা একটা যন্ত্র, এই যন্ত্রগুলো বানাইতে বিভিন্ন তন্তু লাগে। কি লাগে? তন্তু বা ফাইবার, তন্তু বা ফাইবার। তাহলে ধরেন এটা একটা ফাইবার বা সুতা বা তন্তু, তাহলে ধরেন এটা কি আরেকটা ফাইবার বা তন্তু বা সুতা, এটা কি আরেকটা ফাইবার বা তন্তু বা সুতা, এটা কি আরেকটা ফাইবার বা তন্তু বা সুতা। তো আমরা একটু ভদ্রলোকদের মতো আঁকে আসেন। হ্যাঁ হ্যাঁ, না না না, দেখেন তাহলে আমরা যদি একটু ভদ্রভাবে আঁকি, ধরেন এটা যদি একটা স্পিন্ডল যন্ত্র বা মাকু শেপ হয়, তাহলে এটা কি একটা মেরু, এটা কি একটা মেরু, এটা কি আরেকটা মেরু। এটা দুই মেরুর মধ্যবর্তী অঞ্চল না? এই দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হয় ইকুয়েটর। কি বলা হয়? ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। এটুকু ক্লিয়ার? এখন এই যে স্পিন্ডল যন্ত্র বা মাকো যন্ত্রটা অনেকগুলো তন্তুর বা সুতা নিয়ে গঠিত। তাহলে আরো সুতা আমরা দিয়ে দিই। তাহলে এই প্রত্যেকটা সুতাকে বলা হয় স্পিন্ডল সুতা। কি বলা হয়? তাহলে স্পিন্ডল অ্যাপারেটাস। অ্যাপারেটাসের বাংলা হচ্ছে যন্ত্র। তাহলে স্পিন্ডল অ্যাপারেটাস মানে হচ্ছে মাকো যন্ত্র। আর মাকো যন্ত্র কি নিয়ে গঠিত? সুতা। সুতা মানে কি? ফাইবার। তাহলে সেই ফাইবারগুলোর নাম হচ্ছে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু। স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে স্পিন্ডল তন্তু মানে যন্ত্র তৈরি হয় না, কি তৈরি হয়? তন্তু। মানে এই যে এই পুরাপুরি যন্ত্রটা এখনো তৈরি হয় নাই, একটা দুইটা কি তৈরি হয়? সুতা। একটা দুইটা সুতা। এই সুতাটা কে তৈরি করে? উদ্ভিদ কোষে কে তৈরি করে? মাইক্রোটিউবিউলস। আমরা কিন্তু কোষের গঠন অধ্যায়ের মধ্যে পড়ছিলাম। মাইক্রো মানে কি? ছোট। আপনাকে যাওয়া লাগবে? তারা আছে? আচ্ছা, যাদের তারা আছে তারা যাইতে পারেন, কারণ আমাদের তো ফ্লো আছে, এটা শেষ করতে হবে। মাইক্রো মানে ছোট, টিউব মানে নল, টিউবিউল মানে ছোট নল, নালিকা। তাহলে এই মাইক্রোটিউবিউলস এই সুতাগুলা তৈরি করে। আর প্রাণী কোষে কে করে? সেন্ট্রিওল। ঠিক আছে? তাহলে দেখেন দেখেন এই যে এইখানে অ্যাকচুয়ালি এটা আপনার ছবিতে বইয়ের মধ্যে দেওয়া নাই। হ্যাঁ, এইখানে অ্যাকচুয়ালি সেন্ট্রিওল থাকে। কি থাকে? সেন্ট্রিওল থাকে। ধরেন এটা তো উদ্ভিদ কোষ, কারণ কোষ প্রাচীরও আছে, কোষ ঝিল্লিও আছে। যদি এটা প্রাণী কোষ হইতো তাহলে ছবিটা কেমন হইতো? এখানে কি থাকতো? সেন্ট্রিওল। সেই সেন্ট্রিওল একটা দুটা কি তৈরি করতো? স্পিন্ডল তন্তু বা সুতা তৈরি করত। স্পিন্ডল যন্ত্র তৈরি করতো না। আচ্ছা, তাহলে আমাদের প্রোফেজ ধাপ শেষ। তাহলে প্রোফেজের পরে কি? প্রোমেটাফেজ। তাহলে আসেন, তারাই বলছে প্রোমেটাফেজ একটা কি? স্বল্পস্থায়ী পর্যায়ে। তাহলে স্বল্প সময়ে আমরা এটা পড়ে শেষ করে ফেলবো। তাহলে স্বল্পস্থায়ী পর্যায়ে হ্যাঁ 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 আচ্ছা, দেখেন আপনারা হুপলেস হবেন না, কারণ এটা এমন একটা ফ্লোর ব্যাপার, একটা পর্যায়ে শেষ হয়ে গেলে পরের দিনকে এটা বিল্ড করা যায় না। হ্যাঁ, আমাকে আর 10 মিনিট দিলেই হবে, আর 4টা 10 মিনিটে হয়ে যাবে। হ্যাঁ, ওকে ফাইন। আমরা একটু বোর্ডে ফোকাস দিই, বোর্ডে ফোকাস দিই। বি ইজি। আপনারা চাইলে ডিপ ব্রিথ নিতে পারেন। ঠিক আছে? ঘুম এসে পড়ছে? আচ্ছা, চমৎকার। দেখছেন, মানে আমি খুব ভালো লাগতেছে এটা ভেবে যে আমি এত
আদুরে ভাইব নিয়ে আপনাদের পড়াইতেছি, যে আমার কথা আপনাদের কানে গিয়ে আপনাদের ঘুম এনে দিতেছে। হ্যাঁ, চমৎকার। হ্যাঁ, এটাও হইতে পারে। এখন আমি বুঝতে পারতেছি না আসলে যে এম আই সো বোরিং অর ইন্টারেস্টিং, আমি কি বলতেছি, কি মনে হইতেছে। আসলে আমার কাছে ইন্টারেস্টিং মনে হইতেছে, যে আমি ইন্টারেস্টিং হইতে বলার চেষ্টা করতেছি, অন্তত আগের বেশ থেকে ভালো পড়াইতেছি। ঠিক আছে, আপনাদের এই ভাইবটা আসতেছে কারণ টাইম ওভার হয়ে যেতেছে, তো এই কারণে। সো আপনাদের মাইন্ড সেট আপটাতেই একটা ইস্যুজ আছে, দ্যাটস ওয়াই। আপনি তারা থাকলে অবশ্যই যাইতে পারেন, আমি তো জোর করতেছি না। ঠিক আছে, বাট আমরা এটা শেষ করবো এবং ভিডিও আপলোড দিব। হ্যাঁ, আচ্ছা। কিন্তু আপনি লাইভ ক্লাসের ভিডিওতে তো হচ্ছে এই যে লাইভ ক্লাসের যে ভাইব, এটা তো তখন মিস করবেন, ইউনো। দেখেন তাহলে প্রোমেটাফেজে কি হয়, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তাহলে আমরা প্রোমেটাফেজটা এখানেই আঁকি, এই ছবির পাশেই আঁকার তো সুযোগ নয় আমাদের আর। আচ্ছা, কি আর করা, স্লাইডটা আমরা এটাকে আমরা ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম। এটাকে আমরা ছোট করলে লেখাগুলো তো মনে হয় ইয়া হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখি কিছু করা যায় কিনা। আচ্ছা, দেখেন এই নিউক্লিয়ার মেমব্রেন তো এখানে অল্প পরিমাণে আছে, তাই না? এখানে আরো বিলুপ্তি ঘটবে। কি হবে? আমরা এখন কি পড়তেছি? প্রোমেটাফেজ। কি পড়তেছি? প্রোমেটাফেজ। কি পড়তেছি? ওয়েট, তাহলে এই ছবিটা আমরা আরো ছোট করে নিই। তাহলে আমরা এখন কি পড়তেছি? ওয়াও, এত কিছু করা যায়, জানতামই না আমি। তাহলে প্রোমেটাফেজে প্রথমেই তারা কি বলতেছে? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তাহলে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। তাহলে স্পিন্ডল যন্ত্রের যদি সৃষ্টি হয়, তাহলে অবশ্যই যন্ত্রটা কীরকম হবে? এরকম হবে না? কারণ আমরা আগেই দেখছি স্পিন্ডল যন্ত্রের শেপ এরকম। তারপর তারা কি বলতেছে পরের লাইনে? নিউক্লিয়ার এনভেলপ কি হইতে থাকে? বিলুপ্ত হইতে থাকে। তাহলে নিউক্লিয়ার এনভেলপ এইখানে যতটুকু ছিল দেখেন, এটা কি হয়ে যাবে? আরও বিলুপ্ত হয়ে যাবে। তাহলে তাদের কথা অনুযায়ী এই নিউক্লিয়ার এনভেলপ শুধু এইটুকু আছে, এইটুকু আছে, এইটুকু আছে। তাহলে তারা বলছিল, আচ্ছা এখানে নিউক্লিওলাসটা আমরা দিতে পারিনি। আচ্ছা, তারপর তারা বলছিল কি? তারপরে তারা কি বলছে দেখি আমরা। তারপর তারা বলছে নিউক্লিওলাসের কি ঘটে? তার মানে এইখানে নিউক্লিওলাস, এই ছবির মধ্যে তো অল্প একটু আছে, এই ছবির মধ্যে কোনো নিউক্লিওলাস থাকবে? কারণ নিউক্লিওলাস একদম বিলুপ্ত হয়ে গেছে। তারপরে তারা কি বলছে দেখেন তো। তারপরে তারা বলছে স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? ইকুয়েটর। এটা তো আমরা জানি, স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। কারণ এটা আমরা আগে এখানে দেখাইছি। এই যে মাকোযন্ত্রের দুই মেরুর যে মধ্যবর্তী অঞ্চল তাকে কি বলে? ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। ঠিক আছে? আচ্ছা, তারপরে তারা কি বলছে? আচ্ছা, এ সময় ক্রোমোজোমগুলা একটু একটু আন্দোলিত হয়, যাকে কি বলা হয়? ক্রোমোজোমীয় নৃত্য। এই যে দেখেন, এইগুলা কি? ক্রোমোজোম। এটা কোন ধাপ? প্রোফেজ। প্রোফেজের মধ্যে এখন ক্রোমোজোমগুলা প্রোফেজ থেকে কোন ধাপে যাচ্ছে? প্রোমেটাফেজের দিকে আগাইতেছে। ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কি হয়ে থাকে? এরকম নাচতে থাকে, ড্যান্স করতে থাকে। ঠিক আছে, ড্যান্স করতে থাকে। তাহলে আচ্ছা, কি? আচ্ছা, এখন আমি বলি শোনেন, মডার্ন সায়েন্স অনুযায়ী প্রোমেটাফেজ তো নাই।
আমরা তো অলরেডি মেটাফেজ পড়া শুরু করে দিছি অ্যাকচুয়ালি। আমরা এগুলো যা পড়তেছি না, এগুলো অ্যাকচুয়ালি মেটাফেজের জিনিসপত্র, জাস্ট আপনাদের বইয়ে পুরো মেটাফেজ দেওয়া। আমরা এত ডিপে আলাপ করলে তো পরে ওই যে আবুল হাসান স্যারের বইয়েরই আমরা ভুল বলা শুরু করবো, সো আমরা ওইটা বলতেছি না আর কি, বুঝছেন? মানে আচ্ছা ঠিক আছে, ওকে নিলাম, অল্প একটু নিউক্লিওলাস থাকে, দিলাম অল্প একটু নিউক্লিওলাস, অসুবিধা নেই। কিন্তু মানে প্রোমেটাফেজ বলতে কিছু নাই, এটা মেনলি মেটাফেজে তো সব বিলুপ্তই হয়ে গেছে। আচ্ছা দেখেন তাহলে এই যে ক্রোমোজোমগুলো যে নাচতেছে, যদি আপনাদের মনে হইতেছে যে হচ্ছে এই হিজড়াদের নাচের মতো মনে হচ্ছে না, আচ্ছা দেখেন আচ্ছা, তাহলে এই ক্রোমোজোমগুলো নাচতেছে ধরেন। এখন ধরেন এই ক্রোমোজোমগুলো নাচতে এখানে তন্তু আছে, ধরেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা স্পিন্ডল তন্তু আছে না, বা 6টা স্পিন্ডল ফাইবার আছে। এখন ধরেন ক্রোমোজোম 3টা কিন্তু সবার কাছে যায় নাই, এই 3 জনের কাছে গেছে। তাহলে যার কাছে গেছে সে ক্রোমোজোমের সুতারাই কি করতে পারছে, আকর্ষণ করতে পারছে বা ট্র্যাকশন করতে পারছে। তো এই যে আকর্ষণ করতে পারছে যেহেতু, এই কারণে এই সুতাদেরকে আমরা কি বলি, ট্র্যাকশন ফাইবার। কি বলি? ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণকারী তন্তু, ঠিক আছে? আচ্ছা, তো তারপরের কাহিনী কি, ট্র্যাকশন ফাইবার। আচ্ছা এখন এটা তো উদ্ভিদ কোষ, তাই না? এটা কি কোষ? উদ্ভিদ কোষ। এখন যদি প্রাণী কোষ হইতো তাহলে এখানে কি থাকতো, সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল যে রেগুলা এখানে ছড়াইতো স্পিন্ডল যন্ত্র বানানোর জন্য, কি বানানোর জন্য, সেই তন্তুগুলোর নাম হচ্ছে অ্যাস্টার তন্তু। কি তন্তু? অ্যাস্টার তন্তু বা অ্যাস্টার রে, ঠিক আছে? তো অ্যাস্টার রে কই থেকে আসে? সেন্ট্রিওল থেকে, প্রাণী কোষে। এটা মনে রাখবেন, এটা রানিং জিএসটি বা গুচ্ছভর্তি পরীক্ষায় আসছে, ঠিক আছে? আচ্ছা, তো লজিক্যালি তো ছবিটা বল, কারণ এটা তো উদ্ভিদ কোষ, কোষপ্রাচীরও আছে, কোষঝিল্লিও আছে। আমি জাস্ট আপনাদের পড়ানোর জন্য, দেখানোর জন্য বলছি। আচ্ছা, তো আমাদের বই অনুযায়ী প্রোমেটাফেজের কাহিনী তো আমাদের শেষ। আচ্ছা, স্পিন্ডল ফাইবার, সেন্ট্রোমিয়ারের কাইনোকোট্রোগেন, আচ্ছা এগুলো আমাদের এখানে যা আছে আলটিমেটলি লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রোমেটাফেজের কাহিনী শেষ। আমরা শুধু মনে রাখবো প্রোমেটাফেজে ক্রোমোজোমগুলো কি করে, নাচে, ক্রোমোজোমীয় নৃত্য ঘটে। এই ক্রোমোজোমীয় নৃত্যের ফলে সে নাচতে যারে মন চায়, যে সুতাকে তাকে ধরে, ঠিক আছে? তো যে সুতাকে ধরে সেটা হচ্ছে ট্র্যাকশন ফাইবার। তাহলে এরপর আমাদের কোন ধাপ? মেটাফেজ ধাপ। মেটা মানে কি? মধ্যে। এই মেটাফেজের একটা বিখ্যাত ঘটনা, তার নাম হচ্ছে মেটাকাইনেসিস। তার নাম কি? মেটাকাইনেসিস। তার নাম কি? মেটাকাইনেসিস। আচ্ছা, তো দেখেন তাহলে এটা আমাদের কিসের ছবি? প্রোমেটাফেজের ছবি। এখন আমাদের কোন ধাপ শুরু? মেটাফেজ ধাপ শুরু। তাহলে মেটাফেজ ধাপ যখন হয়, তাহলে স্বভাবতই এটা কি? কোষ প্রাচীর। মানে এটা ধরলাম কোষঝিল্লি, এটা কোষ প্রাচীর। স্পিন্ডল যন্ত্র তো এখানেও থাকে, এখানেও থাকে। অ্যাকচুয়ালি প্রোমেটাফেজ বলতে কিছু নাই, প্রোমেটাফেজটা মেইনলি মেটাফেজেরই পার্ট। তাহলে এই যে স্পিন্ডল যন্ত্র, এই স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী যে অঞ্চল, তার নাম কি বলেন তো? আমরা আগেই পড়ছি, ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। এখানে ক্রোমোজোমগুলো প্রোমেটাফেজে নাচতেছিল না, ক্রোমোজোমীয় নৃত্য। নাচতে সে ধরেন একটা ছিল ধরেন নিচে, একটা ক্রোমোজোম ধরেন, আমি এখানে ভুল আঁকছি বলতে পজিশনটা সব এক পজিশনে থাকে না, কেউ ধরেন নিচে থাকে, কেউ উপরে থাকে। এই উপর থেকে যারা উপরে ছিল তারা সবাই মাঝের দিকে আসে, যারা নিচ ছিল তারা নিচের থেকে কোথায় যায়? মাঝের দিকে। এই যে ক্রোমোজোমগুলো ধরেন এটা উপরে আসে না, এই ক্রোমোজোমটা এখান থেকে এই যে এখানে মাঝে চলে আসবে। ধরেন এটা নিচে আসে না, এটা নিচ থেকে আস্তে আস্তে এই যে উপরে চলে আসবে। তাহলে সবাই এরকম একদম মাঝামাঝি অবস্থানে বিন্যস্ত হয়ে গেছে না? মেটা মানে মধ্যে, এই যে মাঝামাঝি অবস্থানে বিন্যস্ত হয়ে গেল, এটাকে বলি আমরা মেটাকাইনেসিস। কি বলি?
তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল মেটাকাইনেসিস কোন ধাপে ঘটে? মেটাফেজে ঘটে। আপনার পরীক্ষায় ক নাম্বারে আসবে? মেটাকাইনেসিস কি? মেটাকাইনেসিস মানে হইল লাস্ট বেঞ্চ। মেটাকাইনেসিস মানে হইল ক্রোমোজোমগুলো যে মধ্য অবস্থানে বিন্যস্ত হইতেছে বিষুবীয় অঞ্চলে, এটাই কি মেটাকাইনেসিস। শুনেন, ব্যাপারটা হচ্ছে এটা, আপনি যদি মানে থাকবো কি থাকবো না এই দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাহলে যেটা হবে আপনার ওই ভাইভ দেখতে আমার ভালো লাগবে না। আর একটা ব্যাপার হচ্ছে আপনি ক্লাসে মনোযোগ করবেন, টাইমের ওয়েস্টেজ হবে। সুতরাং মনের উপর কি চলে না, জোর চলে না। ইফ ইউ ওয়ান্ট টু গো প্লিজ, দরজা খোলা আছে। আমি তো ওই দিন বলছি, আমি ওই যে ওই ম্যাডামের মতো ওইটা নিয়ে আবার মন খারাপ করবো না যে ইস চলে গেল। ইফ ইউ ওয়ান্ট টু গো প্লিজ। অন্য জায়গায় পড়া থাকতে পারে, এটা আমি বুঝতেছি। এইটুকু ক্লিয়ার? এখন যেটা হয়, এখানে একটা সুন্দর প্রক্রিয়া ঘটে। সেটাকে আমরা বলি সুপার কোয়েলিং। কি ঘটে? সুপার কোয়েলিং। এই সুপার কোয়েলিং মানে, কোয়েলিং মানে তো বোঝেন ঘুরতেছে। আচ্ছা, আরও একটা প্রক্রিয়া ঘটে যার নাম হচ্ছে কনডেনসেশন। নাম কি? কনডেনসেশন। কনডেন্স মিল্ক পান না? কনডেন্স মিল্ক মানে কি? ঘন হয়ে গেছে, যে দুধটাকে ঘন করে ফেলছে। তাহলে কনডেনসেশন মানে কি? ঘনীভবন, ওর ঘনীভূত করার প্রক্রিয়া। তার মানে এই ক্রোমোজোমগুলো এখানে কনডেনসেশন হয় সুপার কোয়েলিংয়ের কারণে। তাহলে কনডেনসেশন হইলে এটা কি আর লম্বা হবে নাকি খাটো হবে? একটা জিনিস এরকম ছিল, এটাকে আপনি আরো মানে কনডেনসেশন করতেছেন, মানে ঘন করতেছেন, তাহলে এটা আরও খাটো হবে না? তাহলে যত খাটো হয় ক্রোমোজোম তত কি হয়? স্পষ্ট দেখা যায়। আমরা আগেই দেখছিলাম না, লম্বা সুতা স্পষ্ট দেখা যায় নাকি এরকম হেলদি বা খাটো মোটাটা ভালো দেখা যায়? তাহলে এটা যদি কনডেনসেশন হয়, খাটো হয়, তাহলে ক্রোমোজোম আরও কী হবে? আরও স্পষ্ট দেখা যাবে। এবং সবচাইতে স্পষ্ট দেখা যাবে কোন ধাপে? মেটাফেজ। এই কারণে যেটা হয়, এই কনডেনসেশন হওয়ার ফলে বা সুপার কোয়েলিং হওয়ার ফলে ক্রোমোজোম এখানে সবচাইতে স্পষ্ট দেখা যায়। ক্রোমোজোম খাটো মোটা হয়, খাটো হয়, মোটা হয় এবং সবচেয়ে স্পষ্ট হয়, সবচেয়ে স্পষ্ট হয়। ঠিক আছে? তো এই জিনিসগুলো এখানে লেখা আছে। এই যে এটা প্রোমেটাফেজ, মেটাফেজ। যে ক্রোমাটিড সবচেয়ে বেশি কি হয়, সরি ক্রোমোজোম না, ক্রোমাটিড আর কি। ক্রোমাটিড সবচেয়ে বেশি খাটো হয় আর মোটা হয় আর স্পষ্ট হয়। কারণ এটা তো আমরা তো ওই যে প্রোফেজে ক্রোমোজোম ভেঙে কি হয়ে গেছিল, ক্রোমাটিড হয়ে গেছিল। কিন্তু এটা মেটাফেজে তখন বলছিল ওইখানে পুরোপুরো মানে দেখা যায় না। আমরা প্রোফেজের লাইনে পড়ছিলাম না যে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না ক্রোমাটিড হয়ে গেলেও। তাহলে এটা অ্যাকচুয়ালি মেটাফেজে এসে দেখা যাবে। তো ওই ক্রোমাটিডটাই একদম স্পষ্ট দেখা যাবে, খাটো দেখা যাবে, মানে খাটো যেহেতু সবচেয়ে খাটো হইতেছে, সবচেয়ে মোটা হইতেছে, এই কারণে এখানে সবচেয়ে স্পষ্ট হয়। এরপরে যে লাইনগুলো আছে দেখেন, যেহেতু সবচেয়ে খাটো, সবচেয়ে মোটা, এই কারণে সে সবচেয়ে কি স্পষ্ট। সবচেয়ে স্পষ্ট যেহেতু, তাহলে কয়টা ক্রোমোজোম আছে আমরা গুনতে পারবো না, বা কয়টা ক্রোমাটিড আছে আমরা গুনতে পারবো না। তাহলে এই কারণে এখানে কি নির্ণয় করা যায়? সংখ্যা। এবং আকার যেহেতু ভালো দেখতে পারতেছি, এবং আকৃতিও নির্ণয় করা যায়। এবং এখানে আইসা নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস কি হয়ে যায়? সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। তাহলে যদি আসে যে বিলুপ্তি ঘটতে থাকে কোথায়? নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তি ঘটতে থাকে কোথায়? প্রোফেজে। আর বিলুপ্ত হয় কোথায়? বা বিলুপ্ত হয়ে যায় হচ্ছে প্রোমেটাফেজে, মানে আপনাদের আবুল হাসান স্যারের বই অনুযায়ী প্রোমেটাফেজ। আর সম্পূর্ণ বিলুপ্ত হয় কোথায়? সম্পূর্ণ বিলুপ্ত হয় মেটাফেজে। কোথায়? মেটাফেজ। মনে থাকবে? আচ্ছা, এরপর একটা লাইন লিখছে, মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। এই লাইনটার মধ্যে একটা চমৎকার ব্যাপার আছে। প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ কি হয়ে? বিভক্ত হয়ে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার। কোনটা মনে আছে আপনাদের? এই যে এটা ছিল কি? ক্রোমোজোমের বাহু। ক্রোম মানে কি? রং, সোম মানে বডি, রঞ্জিত দেহ।
তাহলে এই পার্টটুকু কি ধারণ করতেছিল? রং ধারণ করতেছিল, তাই না? আচ্ছা, আর যেটুকু অরঞ্জিত ছিল এইটুকু অরঞ্জিত ছিল না, তাহলে এইটুকু কি ছিল? সেন্ট্রোমিয়ার। প্রোফেজেও ভাগ হয়েছিল, কিন্তু প্রোফেজে কি সেন্ট্রোমিয়ার ভাগ হয়েছিল? না। তাহলে এখন যদি সেন্ট্রোমিয়ার ভাগ হয়, চিন্তা করেন, সেন্ট্রোমিয়ার ভাগ হইলে এখানে একটু চলে আসবে, এখানে একটু চলে আসবে, তাহলে এইটা একটা স্বাধীন ক্রোমোজোম তৈরি করতে পারবে না? এটা একটা স্বাধীন ক্রোমোজোম তৈরি করতে পারবে না? তাহলে মেটাফেজে কি হয়েছিল? অপত্য, মানে শুধু সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়েছে। তাহলে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে গেলে কি হয়ে যায়? অপত্য কি সৃষ্টি হয়? সেন্ট্রোমিয়ার ভাগ হওয়ার ফলে ক্রোমাটিডগুলো ভাগ হয়ে গেছে না, তাহলে সেন্ট্রোমিয়ার সহ ভাগ হওয়ার ফলে এদেরকে আমরা স্বাধীন কি বলতে পারি? ক্রোমোজোম। তাহলে এগুলা নতুন সন্তান ক্রোমোজোম বা অপত্য ক্রোমোজোম না? তাহলে এই মেটাফেজের পরের ধাপের নাম কি? অ্যানাফেজ। তাহলে অপত্য ক্রোমোজোমটা তৈরি হয় কোন ধাপে? অ্যানাফেজে। এইটাই মেডিকেলে আসছে যে এই অপত্য ক্রোমোজোম তৈরি হয় কোন ধাপে? অ্যানাফেজে। এই যে লাইনটা অ্যানাফেজের প্রথম লাইন দেখেন, প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। কিভাবে তৈরি হয় দেখাইছি তো আমরা, কারণ অ্যানাফেজের আগের ধাপের নাম কি? মেটাফেজ। মেটাফেজে সেন্ট্রোমিয়ারটা কি হয়? দুই ভাগ হয়। আর এখানে কি লিখছে দেখেন, সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথেই কি শুরু হয়ে যায়? অ্যানাফেজ শুরু হয়ে যায়। আর অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে কি হয়? মেরুমুখী চলতে শুরু করে। তার মানে এই যে এই ছবিটা তো মেটাফেজের ছিল, তাই না? এই ছবিটা মেটাফেজের ছিল না? তাহলে আমরা যদি এখন এখানে অ্যানাফেজের ছবিটা আঁকতে চাই, তাহলে এটা তো হচ্ছে বিষয়, মানে কি বলে, ছবিটা খুবই বাজে হয়ে যাচ্ছে, আর একটু সুন্দর করে আঁকি আমরা। এটা আরো বাজে হয়েছে, যাই হোক দেখেন এখানে ক্রোমোজোমগুলো কি একদম বিষুবীয় অঞ্চলে ছিল না মাঝখানে মেটাফেজে? কিন্তু অ্যানাফেজে সে কি বিষুবীয় অঞ্চলে থাকবে? বিষুবীয় অঞ্চল থেকে কোন দিকে? মেরুর দিকে। তাহলে এটা একটা মেরু, এটা আরেকটা মেরু। এবং এখানে তো মেটাফেজ আরেকটা কাহিনী ঘটছিল, এই সেন্ট্রোমিয়ারটা কয় ভাগ হয়েছিল? দুই ভাগ। সেন্ট্রোমিয়ার দুই ভাগ হওয়ার ফলে এই ক্রোমাটিডগুলা কিসে পরিণত হয়ে গেছিল? অপত্য ক্রোমোজোমে। কিসে পরিণত হয়ে গেছিল? অপত্য ক্রোমোজোম। তাহলে এই যে মেরু থেকে, সরি বিষুব থেকে এটা কিসের দিকে চলে আসবে? মেরুর দিকে চলে আসবে। তাহলে এই যে এটা এখান থেকে এই দিকে চলে আসতেছে, এটা এই দিক থেকে, এটা যেটা এখানে যে ধরেন এখানে ছিল সে কোথায় চলে যাইতেছে? মেরুর দিকে। যে এখানে ছিল সে কোথায়? এই দিকে চলে আসতেছে। যে এখানে ছিল সে কোথায় চলে যাইতেছে? এখানে একটা নিয়ম আছে, আমি ভুল আঁকছি নাকি ঠিক আঁকছি দেখাই। এই নিয়মটা হচ্ছে দেখেন, এই নিয়মটা হচ্ছে সেন্ট্রোমিয়ার কি অগ্রগামী আর বাহুদ্বয় অনুগামী। আচ্ছা, এই বাহুগুলো থাকবে নিচের দিকে আর সেন্ট্রোমিয়ারগুলো থাকবে মেরুর দিকে, বুঝছেন? তো এই ছবি তো ঠিকই আছে এটা, তাই না? তাহলে এখন দেখেন, হায় হায় কইছিলাম আমরা সামনের দিকে পিছনের দিকে। আচ্ছা, তাহলে এখন এখানে কিছু কাহিনী ঘটে। কাহিনী হচ্ছে এই যে ক্রোমোজোমটাকে ধরেন আমরা একটু জুম করলাম, জুম করে যদি দেখি, তাহলে ধরেন এটা সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু। দেখেন তো এটা ইংরেজি কোন অক্ষরের মতো? বি অক্ষরের মতো না? এখানে সেন্ট্রোমিয়ার একদম কেন্দ্রে আছে না? মেটা মানে কি? মাঝে। সেন্টার মানে কি? কেন্দ্র। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? মেটাসেন্ট্রিক। কি বলতে পারি? এটা কি সেন্ট্রিক? মেটাসেন্ট্রিক। মনে থাকবে? আচ্ছা, তাহলে এই মেটাসেন্ট্রিকের আকৃতি কি? বি বা মধ্যকেন্দ্রিক। ঠিক আছে। এখন ধরেন কোন ক্রোমোজোম যদি এরকম হয়,
এরকম হইতে পারে। তাহলে ধরেন এই যে এটার আকৃতি, তাহলে এটা কি আকৃতি? এল আকৃতির হইতেছে না? তাহলে এই অ্যানাফেজে আইসা এই ক্রোমোজোমগুলো বিভিন্ন কি হয়ে যায়? আকৃতি। যেহেতু আকৃতির মতো হয়ে যায়, ইংরেজি অক্ষরের কোনোটা বি আকৃতি, কোনোটা এল আকৃতি, কোনোটা জে আকৃতি, কোনোটা আই আকৃতি, এই আকৃতির নাম আছে। এই নামগুলো থেকে প্রশ্ন আসবেই পরীক্ষায়, পারতেই হবে। ঠিক আছে? এই যে বি আকৃতি মানে কি? মেটাসেন্ট্রিক। এল মানে সাবমেটাসেন্ট্রিক, আই মানে জে মানে এক্রোসেন্ট্রিক, আই মানে টেলোসেন্ট্রিক। এই চারটা থেকে এমসিকিউ আসবে, এই চারটা আকৃতি থেকে। ঠিক আছে? এই চারটা আকৃতি থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। আর হচ্ছে 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। দেখেন, কারণ 4 নম্বর ধাপ আমরা শেষ করে ফেলছি না। আচ্ছা, তাহলে এই যে এই চারটা মানে দেখেন, আচ্ছা আমি টেল মানে কি? লেস। সেন্ট্রিক মানে ব্যাপারটা হচ্ছে আই। দেখেন ব্যাপারটা হবে এমন, এই যে সেন্ট্রোমিয়ার আর এই যে ক্রোমোজোমের একটা বাহু, এই যে একটা বাহু। দেখেন মানে তাহলে এটা কি শেপের হয়েছে? আই শেপের, মানে এরকম হয় আর কি। তো এগুলো ডিটেলসে আমরা 1 নম্বর অধ্যায়ের মধ্যে পড়ছি। তাহলে আমাদের অ্যানাফেজ শেষ হবে কখন? অপত্য ক্রোমোজোমগুলা মেরুর কাছাকাছি পৌঁছাইলে। মানে এই যে ক্রোমোজোমগুলা, এই যে ক্রোমোজোমগুলা এরা তো এখানে আছে। এখন এরা আস্তে আস্তে এখন কোথার দিকে, কোন দিকে আসবে? মেরুর দিকে আসবে। তাহলে এই যে ক্রোমোজোমগুলো এখন মেরুর দিকে আসতেছে, ধরেন মেরুর দিকে আসতেছে। মেরুর দিকে আসলো, সেইখানে আসলো, সেইখানে আসলো, সেইখানে আসলো, আর ওই মেরুর আরও এই দিকে আসবে, সেইখানে আসলো। আসলে অ্যানাফেজ কি হয়ে যাবে? শেষ। এরপর কোন ধাপ শুরু হবে? টেলোফেজ। টেলোফেজ যখন শুরু হবে, মনে রাখবেন, টেলোফেজ যখন শুরু হয় এই মাকুযন্ত্রটা অদৃশ্য হয়ে যায়। কি হয়ে যায়? অদৃশ্য হয়ে যায়। টেলোফেজের প্রথম ধাপ কি হবে? মাকুযন্ত্র অদৃশ্য হয়ে যাবে। মাকুযন্ত্র অদৃশ্য হয়ে গেলে মনে রাখেন, এরপর এই যে প্রোফেজের উল্টা, প্রোফেজে জলব কি হয়েছিল? বিয়োজন। প্রোফেজে কি হয়েছিল? জলব বিয়োজন। আমরা এই টেলোফেজে এসে জলযোজন হবে। কি হবে? মানে এখানে আবার পানি আসবে। তাহলে আবার যখন পানি আসবে, তাহলে এই ক্রোমোজোম তো আর এরকম শেপে থাকতে পারবে না। পানির মধ্যে সব সুতা কি করবে? ছেড়ে দিবে। সব সুতা যদি ছেড়ে দেয় তাহলে তো ক্রোমোজোম থাকবে না। সুতা মানে কি? ক্রোমাটিন। তখন সে কি, তার আকৃতি কীরকম হয়ে যাবে? এরকম সুতা ক্রোমাটিনের মতো হয়ে যাবে। এরকম কি হয়ে যাবে? ক্রোমাটিনের মতো হয়ে যাবে। ক্রোমাটিনের মতো হয়ে যাবে। এবং এখানে যেহেতু জলযোজন ঘটতেছে, প্লাজম মানে কি? তরল। নিউক্লিয়াসের তরল মানে কি? নিউক্লিওপ্লাজম। তাহলে এখানে কার আবির্ভাব ঘটতেছে? নিউক্লিওপ্লাজমের আবির্ভাব ঘটতেছে। কার আবির্ভাব ঘটতেছে? নিউক্লিওপ্লাজমের। এই কোষের এখানে আমি এটা পরে বলতেছি, এই ফ্লোতে এটা শেষ করে নিই। হ্যাঁ, আচ্ছা। তাহলে নিউক্লিওপ্লাজম। এখন তরল আটকে রাখার জন্য কি দিতে হবে? মেমব্রেন বা এনভেলপ, খাম। তাহলে এখানে এখন কিসের আবির্ভাব ঘটবে? নিউক্লিয়ার এনভেলপের আবির্ভাব ঘটবে। দেখেন প্রোফেজের উল্টা। প্রোফেজে কি হয়েছিল? নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হওয়া শুরু হয়েছিল, নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু হয়েছিল। তাহলে এখানে নিউক্লিওলাস আবার তৈরি হওয়া শুরু হবে, নিউক্লিয়ার মেমব্রেন আবার আবির্ভাব ঘটবে। তাহলে দেখেন তো, এইটা এখানে একটা স্বাধীন নিউক্লিয়াস হয়ে গেছে না? এখানে একটা কি হয়ে গেছে? স্বাধীন নিউক্লিয়াস। তাহলে একটা কোষের মধ্যে কয়টা নিউক্লিয়াস হয়ে গেছে? 2টা স্বাধীন নিউক্লিয়াস হয়ে গেছে। এখন এখানে এই কোষের কি? এটা তরল। এই কোষের তরলের নাম কি? সাইটোপ্লাজম। আমাদের ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজনের প্রক্রিয়া। তাহলে দেখেন তো, একটা কোষের মধ্যে 2টা নিউক্লিয়াস হয়েছে, তাহলে নিউক্লিয়াসের বিভাজনের প্রক্রিয়া শেষ হয়ে গেছে না? তাহলে আমাদের ক্যারিওকাইনেসিস শেষ না? শেষ না? তাহলে ক্যারিওকাইনেসিসের পরে কি শুরু হয়? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজনের প্রক্রিয়া। সাইটোপ্লাজমের বিভাজনের প্রক্রিয়া শুরু হয়, এখানে একটা প্লেট তৈরি হয়। কি তৈরি হয়? প্লেট। যে প্লেটটা তৈরি হয় তাকে বলি আমরা কোষ প্লেট। কি বলি? কোষ প্লেট। তাহলে এখানে একটা কোষ প্লেট তৈরি হয়। দেখেন এই কোষ প্লেটটা, দেখেন এটা সাইটোপ্লাজম না?
এটাও কি সাইটোপ্লাজম, এখানে তো সাইটোপ্লাজমই আছে। তাহলে এই কোষ প্লেট সৃষ্টির মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি দুইটা সাইটোপ্লাজমকে কী করার চেষ্টা করতেছি, ভাগ করার চেষ্টা করতেছি। এখন এই কোষের মধ্যে আগে থেকে গোলগি বডি ছিল না, এই কোষের এই সাইটোপ্লাজমের মধ্যে আগে থেকে কী ছিল, গোলগি বডি ছিল, মাইটোকন্ড্রিয়া ছিল, প্লাস্টিড ছিল, রাইবোজোম ছিল না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল না, এগুলো ছিল না। তাহলে ওই যে কোষ প্রাচীর যখন পড়ছিলেন, কোষ প্রাচীর কীভাবে সৃষ্টি হয়, টেলোফেজ পর্যায়ের শেষে সাইটোপ্লাজম থেকে কি আসে, ফ্র্যাগমোপ্লাস্ট, আর গোলগি বডি থেকে কি আসে, পেকটিন। ভেরি গুড। তাহলে এই যে এই সাইটোপ্লাজম থেকে এখানে যাবে ফ্র্যাগমোপ্লাস্ট, এই সাইটোপ্লাজম থেকে এখানে কি যাবে, ফ্র্যাগমোপ্লাস্ট। গোলগি বডি থেকে কি আসবে, পেকটিন। তাহলে সেই পেকটিন আর ফ্র্যাগমোপ্লাস্ট মিলে এখানে একটা কী তৈরি হবে, প্রাচীর। সেই প্রাচীরটা কি, কোষ প্রাচীর বা সেল ওয়াল। তাহলে কোষ প্রাচীর তো আগে এখানে আসেই, আসে না? তাহলে এখানে আবার একটা কী তৈরি হয়েছে, কোষ প্রাচীর। কোষ প্রাচীর আগে এখানে আসে না? তাহলে আবার এখানে একটা কী তৈরি হয়েছে, কোষ প্রাচীর। তাহলে এটা একটা কি, কোষ। এটা কি, আরেকটা কোষ। তাহলে একটা কোষ থেকে কয়টা কোষ হয়ে গেছে, দুইটা কোষ। এটাই তো মাইটোসিস। এখানে নিউক্লিয়াস, এই যেখানে নিউক্লিয়াসের মধ্যে যা গুণাগুণ ছিল, যে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, গুণাগুণ তাই হুবহু। বোঝা গেল? ক্লিয়ার? তো আরেকটা ক্লাসে আমরা অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে কি হয় তা পড়বো এবং মাইটোসিসের গুরুত্ব পড়বো। ঠিক আছে? আচ্ছা, সত্যি কথা